ভোট দিয়ে পারি এলাম তারপরে ভোট দিয়ে পারি পর অন্ধকার, কোনো কেউ লাগাই চালাতে পারে না, এটা একটা সমস্যা সবচেয়ে বড়। তাতে দেখি মাঞ্জা একটা বেড়া এক লাভ পার হয়েছি সবাই, আমরা তো শীত অবস্থা খারাপ, সবার অবস্থা খারাপ, আমাদের মধ্যে মনে হয় একজন মারা গেছে, চাকার গেছে ব্রাস্ট হয়ে 140-50 টান গাড়ি। যদি ইতালি যাইতে চাও তাহলে আজকে যাইতেও, থাকলে কোনো সমস্যা নেই, কন্ট্যাক্ট যদি না থাকে তোমার একদিন জেল কাটাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি, আমাদের সাইমন ভাই আসসালামু আলাইকুম আমাদের সাথে আছে। তার জীবনের গল্প এবং কিভাবে বাংলাদেশ থেকে সাইপ্রাস এবং সাইপ্রাস থেকে গেম দিয়ে এবং সার্বিয়ার ইমিগ্রেশন পার হয়ে বসনিয়া দিয়ে গেম দিয়ে কিভাবে ইতালি আসলো, সে তার জীবনের গল্প বলবে। চলেন শুরু করা যাক। সাইমন ভাই বলেন কিভাবে আসছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সামির, ডাকনাম সাইমন, সবাই সাইমন নামই বলে। আমি প্রথমে আসছিলাম স্টুডেন্ট বিষয়ে হচ্ছে সাইপ্রাস ইউক্রেন ইউনিভার্সিটি থেকে। তারপর ওই জায়গা থেকে প্রায় 8 মাসের মতো পড়াশোনা করছি। পরে নিউ রুলস এর কারণে হচ্ছে আমি এই ইতালি আসতে বাধ্য হয়েছি। আর এর মধ্যে হচ্ছে জার্নি হিসেবে বলতে পারি অ্যাডভেঞ্চার হচ্ছে আমি আসছি সার্বিয়া হয়ে, কারণ সাইপ্রাস থেকে নতুন রুল চালু হয়েছে, যার ফলে মনে করেন আমরা সরাসরি আসতে পারি না। আগে আসা গেছে, ইতালি পর্যন্ত আসা গেছে, আগে ইউরোপ দিয়ে ঘুরতে পারছি। আমাদের যে ইয়ে আসছিল পিন কার্ডটা ছিল ওটা হচ্ছে গ্রিসের অনুমোদিত পিন কার্ড, যার ফলে এখন নতুন রুলস হওয়ার কারণে এই যে পোলাপান গেম দিয়ে আসতে হয়, আগে ইজিলি আসা গেছে। প্রথমে আসছি আমি হচ্ছে সাইপ্রাস থেকে সার্বিয়া এয়ারপোর্টে নামছি, এয়ারপোর্টে কন্ট্যাক্ট থাকে আর কি, এটাতে বিভিন্ন সার্বিয়া আসার আগে যে আমি যে নর্থ ম্যাসেডোনিয়ার দিকে আসছি, আচ্ছা আমি ওটার কাহিনী বলি তোমার। আমি প্রথমে একটা ফল্টে শিখে হয়েছিলাম, যেমন ধরো একটা এজেন্টটা ভালো ছিল না আমার। প্রথমে আমি তো গ্রিক সাইপ্রাস ছিলাম, সেই গ্রিক সাইপ্রাস থেকে তুর্কি সাইপ্রাস নিয়ে গেছে, তুর্কি সাইপ্রাস থেকে নিয়ে যায়। তারপরে 5-6 দিন ছিলাম একটা রুমের ভিতরে। তারপরে টিকিট দিছে ম্যাসেডোনিয়া আমি গেছি পরবর্তীতে, যার ফলে মনে করো একদিনের মতো আমার জেলে থাকতে হয়েছে। পরবর্তীতে আমার এন্ট্রি দেয় নাই, তার মানে ওই জায়গায় কন্ট্যাক্ট ছিল না। পরবর্তীতে ওই জায়গা থেকে আমাকে রিটার্ন দিয়ে দিছে, ওই তুর্কি থেকে আবার তুর্কি সাইপ্রাস। তারপরে আমি ওই দিনই মনটা খারাপ ছিল, আইসা পড়ছি গ্রিক সাইপ্রাস আসার পর আমাদের এক ভাই আসলো, নামটা নাই বলি, ভাইয়ের নাম বললে অনেক সমস্যা, ভাই নাম বলতে না বলছে। তারপর ওই জায়গা থেকে তার সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট 4500 ইউরো, এটা সবাই জানে সাইপ্রাস থেকে যারা আসে 4500, 4300-4500 ইউরো এরকম লাগে। পরবর্তীতে তার সাথে কথা বললাম, টাকা দিয়ে আমি 2 দিন রেস্ট নিলাম বাসায় রেস্ট নেওয়ার পরে ভাইয়া বললো তোমার টিকিট। আমি রাত 1টা না 2টার দিকে টিকিট পাই সার্বিয়া টিকিট পাইছি পরের দিন সকালের। পরে আমি আসছি, আইসা নেওয়ার পরে ভাই ইনস্ট্রাকশন দিছে কিভাবে বের হইতে হবো, কানে হেডফোন ছিল, সবাই ওইভাবে আসা হয়েছে। তারপর মনে করো বের হয়ে ইমিগ্রেশন অফিসার ছিল 6 নম্বর কাউন্টারে। 6 নম্বর কাউন্টার থেকে আমাদের বের করে দেওয়ার পর ইমিগ্রেশন অফিসারের বাসায় গেছি, টাকা দিছি তাকে। টাকা দেওয়ার পর তার বাসায় একদিন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে পরের দিন এক হোটেল দিছে, হোটেলে থাকছি। পরবর্তীতে তার পরের দিন সকাল 6টার দিকে আমি রওনা দিচ্ছি বসনিয়ার উদ্দেশ্যে। বসনিয়া মনে করো গাড়িতে যাইতে সকাল 7টা-8টার মতো বেজে গেছে। 8টার সময় পৌঁছাইছি। পরবর্তীতে বাসায় নিয়ে গেছে ওই একটা গেম ঘরে ছিলাম হচ্ছে 14 দিন। এই 14 দিন থাকার পরে তারপরে আমাদের মনে করো এই যে তার মধ্যে বসনিয়া এখন প্রচুর করতেছে, কি বলে বরফ পড়তেছে, যার ফলে মনে করো গেম গুলো দেয় না সহজে, মানে রিস্ক হয়ে যায়। বৃষ্টি পড়তেছে, এই অবস্থার জন্য গেম দেয় না। পরবর্তীতে 14 দিন পরে আমাদের বলতেছে এই কালকে অথবা কালকে সকালে অথবা বিকেলের মধ্যে গেম হয়ে যাবে। তারপর আমরা 5টার সময় রওনা দিলাম। 5টার সময় রওনা দেওয়ার পর পরবর্তীতে 5টা দিকে যাইতে রাত 11টা বেজে গেছে। একটা বর্ডারে যাইতে পরে ভাই বললো যাইতে এখন সকাল 10টার মতো বেজে যাবে ক্রোয়েশিয়ার বর্ডারে, তোমরা এই জায়গায় অপেক্ষা করো। আমাদের একটা রুমের ভিতরে রাখছিল, রুম বলতে রুম না, ওটা হচ্ছে মানে এই যে গরুর জন্য এই যে খেয়ারটা রাখে না, ওই খেয়ারের রুমে রাখছিল। আমরা ছিলাম 19 জন আর 2 জন দমকার। বসনিয়ার জঙ্গলের ভিতরে? না, বসনিয়ার জঙ্গল না, বর্ডারের কাছে। বসনিয়া মানে বর্ডারের কাছে, ক্রোয়েশিয়ার বর্ডারের কাছে। ক্রোয়েশিয়ার বর্ডার না, মানে আগেই বসনিয়া থেকে আমরা যে রওনা দিলাম না, নদী আছে, তার আগে ওই জায়গায় রাখছে। আমাদের একটা রুম ঘরের ভিতরে রাখলো 19 জন, ওই জায়গায় ছিলাম 19 জন থাকার পরে। তারপর পরের দিন সকালে বললো, সকালে ওয়েদার ভালো ছিল না, বৃষ্টি উঠছিল অনেক।
পরবর্তী হলো বিকেলে 5টায় রওনা দিলাম, আমরা সবাই 5টার দিকে রওনা দিলাম। তারপর ভোট দিয়ে পারি এলাম। তারপরে ভোট দিয়ে পারি পর অন্ধকার, কোনো কেউ লাইট জ্বালিয়ে দেওয়ার না, এটা একটা সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লাইট। অন্ধকারের মধ্যে হাঁটা অনেক মানে কি বলে জঙ্গল দাঁড়া লাগে, আর এমন জঙ্গল মানে দেখাই ভয়ও, মানে আমরা ভূতের ছবিতে দেখছি না ওই রকম। মানে ওইভাবে উঠতে পরে গেছি, হাঁটতে প্রায় রাত 12টা-1টা বেজে গেছে। পরবর্তীতে খালি শুধু একটু আগে আবার নদী, আবার পানি বুট দিয়ে পানি দিতে হয়। এই যে প্লাস্টিকের বুটগুলো আছে না ভাই, যে পাম্প দিয়ে যে করতে হয়, পুশ করতে হয়, ওইগুলা দিয়ে পানি করছি। আবার একটু পরে আবার এগুলা। পরবর্তীতে আমরা যখন কাছাকাছি এসে পড়ছি, প্রায় রাস্তার শব্দ পাওয়া যাইতেছে, ক্রোশিয়ার যে ইয়ার রাস্তার মেন রোডটার, হ্যাঁ ওই জায়গায় গেছি। পরবর্তীতে তার আগেও মানে ব্যয় বলছে এতটুকু পানি, আমরা নামছি এতটুকু পানি কম করে বলে আমরা হাঁটানো দিচ্ছি, মানে বুট তো সব রেখে এসে পড়ছি এতটুকু। হাঁটতে দেখি এই মাঞ্জাবর্জমা দিই। আমরা তো শীত অবস্থা খারাপ, সবার অবস্থা খারাপ। আমাদের মধ্যে মনে হয় একজন মারা গেছে। আমরা তো শীত অবস্থা খারাপ, সবার অবস্থা খারাপ। আমাদের মধ্যে মনে হয় একজন মারা গেছে ওই জঙ্গলে, আমার পিছনে ছিল, তার আগে ছিলাম আমিও মনে হয় মানে এমন অবস্থা হয়েছিল, বোট চালাইতে এইগুলাই করতে আর শরীরে শক্তি নেই, সবাই হেঁটে চলে গেছে। আমি পায়ের শব্দ শুনে আমি তারপর গেছি, অন্ধকার, চারপাশে অন্ধকার, আমি কি করবো। তারপরে বলতে আই গেলাম। পরবর্তীতে জানি দিই সবাই ডেট চেঞ্জ করে সবাই রুট উঠলাম। রুট করে যেমন, কারণ আমাদের সময় ছিল মাত্র 2 মিনিটের মধ্যে ট্যাক্সি আসতেছে। ওই বর্ডারটা মানে একটা তার কাটার বেড়ার মতো থাকে না, ওই যে রুটের পাশ দিয়ে, ওই তার কাটার বেড়া 1 লাখ পার হয়েছি সবাই। কয়েকজনের সমস্যা হয়েছিল, পরবর্তীতে তাদের হেল্প করছে, ওই যে 2জন দঙ্গার যে থাকে, হেল্প করার পর পরে পার হয়েছি, রাস্তার ওই পাড়ে যা শুয়ে পড়ার পর ওই জায়গা থেকে তারপর ট্যাক্সি আসছে। এক ট্যাক্সির ভিতরে আমরা ছিলাম হচ্ছে কতজন, 12 জনের, ড্রাইভার সহ 14 জন, একটা প্রাইভেট কারে 14 জন। ডেকিতে উঠছে, সামনে উঠছে। এই জায়গায় একটা মজার কাহিনী হচ্ছে, আমি যখন দরজার সামনে গেছি, 2জন দঙ্গা ছিল, 2জন পাকিস্তানি, তাদের বলতেছি ভাই ইধার তো জায়গা নেই, ও ভাই কে খারাপ মেরে কো লাত্তি মারকে আধার কার্ড দিয়া, মানে সে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। পরবর্তী এক লাফে মানে এক ইয়েতে ভিতরে যাওয়ার পর ওই জায়গা থেকে আমাদের নিতে প্রায় 10 মিনিটের মধ্যে আমাদের ওই যে জাগরাব যে জাগরিব, হ্যাঁ, ওই ভিতরে ঢুকে গেছি। পরবর্তীতে আমরা আইসা বসছি। এখন তারপরে একটু পরে যাওয়ার পরেই চাকার গেছে ব্রাস্ট হয়ে 140-50 টান গাড়ির চাকা ব্রাস্ট হয়ে গেছে। পরে করতে আমাদের নামাই দিছে। পরে ওই জায়গা থেকে 4-5 ঘন্টা হাঁটতে আমরা গেছি হচ্ছে জাগরিব থেকে আমরা 5-6 ঘন্টা হাঁটছি। হাইটা নিয়ে মনে করো আমরা ওই যে স্লোভেনিয়ার যে রেল স্টেশন, পুলিশে ধরছে আমি বলতেছি, এই কাহিনীটাই বলতেছি। আমরা আমাদের সাথে একজনের সমস্যা হচ্ছে, পায়ের সমস্যা ছিল, তার জন্য পুরো রাস্তায় সবাই দেখছে, তাকে দেখছে যে অনেকজনের পুলিশে ইনফর্ম করছে, যার ফলে আমরা রেল স্টেশনে যাওয়ার সাথেই 2টা পুলিশ আসছে, একটা গাড়ি পুলিশ আসছে। পরে আইসেন আমাদের ডকুমেন্ট চাইলো, আমাদের তো ডকুমেন্ট কিচ্ছু নাই, পাসপোর্ট নাই, কিচ্ছু নাই, সবকিছু তো রেখে আসছিলাম। পরবর্তীতে ওই জায়গা থেকে তারপর 2টা পুলিশ আসলো। পরবর্তীতে আমাদের জেলে নিয়ে গেছিল আর কি। একদিন 5-6 ঘন্টার মতো জেলে ছিলাম, একবারে বাংলাদেশের মতো জেল, মানে জেলের ভিতরে ওয়াশরুম প্লাস হইলো একটা খাটের মতো থাকি, আমরা 3 জন ছিলাম ওইটার মধ্যেই। আমি জানি শুধু একবার ঘুমাইছি, মানে একবার অবস্থা খারাপ ছিল, পায়ের অবস্থা একবার ভয়াবহ ছিল। ঘুমানোর পরে 5-6 ঘন্টা পরে ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে ফিঙ্গার নেওয়ার পর ওই জায়গায় একদিন রেস্ট নিয়ে পরের দিন একটা ট্যাক্সি ভাড়া করছি। ট্যাক্সি বলতে ট্যাক্সি পাওয়া যায়, ওই জায়গায় অ্যাভেলেবল ট্যাক্সি আছে, বোল্ট চলে না কি যেন একটা চলে, বোল্ট, হ্যাঁ বোল্ট একটা ট্যাক্সি চলে। ট্যাক্সি বুক করলাম, আমরা ছিলাম কয়জন, তো মোবাইল দিয়ে বুক করলে 2 মিনিটের মধ্যে ট্যাক্সির সামনে, 2-3 মিনিটের মধ্যে তো আইসা পড়ছি। পরবর্তীতে আমরা ওটা চললাম, চলে নেবার আমাদের বর্ডারে নামাই দিল আর কি মহিলাটাই। পরবর্তীতে ওই জায়গা থেকে একটা ছোট নদী, কিন্তু মনে করো এত স্রোত, মানে নদী মানে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড লাগে। খালও না, খালও তো একটু বড় থাকে, ওটা একবারে ছোট, কিন্তু এত স্রোত আর এত বড় ঠান্ডা পানি, মনে করো অবস্থা খারাপ হয়ে গেছিল। আমরা সত্যি বলতে এই প্যান্ট পরে আসছিলাম, আমি এখনো কাপড় চোপড় ওইভাবে আনতে পারি নাই, এই প্যান্টটি পরেছিলাম। আমি প্যান্ট খুইলা মানে নিচে যে প্যান্ট ছিল ওই প্যান্ট পরে আমি পার হয়েছি, মানে এত ঠান্ডা, আমরা পাও কাঁপতেছে, সব কি করতেছে। পরবর্তীতে আমাদের যে এজেন্ট ছিল সে আমাদের একটা লোকেশন দিল, এই জায়গায় যাও, তোমাদের গেলে একটা ট্যাক্সি আসবে, তোমরা ওই জায়গা থেকে তোমরা ইতালির বর্ডারে আর কি নামাই দিবে আর কি। যে কি জানি বলো ওই জায়গার নাম, এটা পরে বলি, আমার জায়গার নাম মনে আসছে। পরবর্তীতে কি বললাম, ওই জায়গা থেকে পার হইয়া তারপরে টাই গাইলাম, তারপরে দেখি গর্জিয়া এটা বলি, ওই গর্জিয়া আমরা যাবো দেখে ট্যাক্সি বুক করছি। পরে ট্যাক্সির মোটামুটি 70 মতো মাইর গেছে। পরবর্তীতে ওই জায়গা থেকে টাই গেলাম, দেখলাম পুলিশ আসছে, পুলিশ আর্মি সব বর্ডারে যারা থাকে আর কি,
আসছে আইসান আমাদের ক্যাম্পে নিয়ে গেলো। ক্যাম্পে একদিন ছিলাম। ওই জায়গায় একদিন থাকা লাগে না, কিন্তু মনে করো ওই জায়গায় কি কম্পিউটারে একটু সমস্যা হয়েছিল, যার ফলে আমাদের একদিন রাখছিল। পরবর্তীতে ওই জায়গা থেকে আমাদের সকাল 7টার দিকে ক্যাম্পে নিয়ে গেছে, স্লোভেনিয়া ক্যাম্পে নিয়ে গেছে। পরে ক্যাম্পের লোকেরা আমাদের বলছে, মানে গোসল করে এসেছে সবার অবস্থা তো খারাপ, কেদা টাদা দিয়ে সব অবস্থা খারাপ, এই জুতামুন্ডের অবস্থা খারাপ হয়েছিল। পরে বলে সবাই ক্লিন হও আর কি, পরিষ্কার হওয়ার পর আমাদের এই সবকিছু দিচ্ছে, গেঞ্জি দিছে, সবকিছু মোজা টু জাবি দিছে, যাদের সবাই কইরা। পরবর্তীতে ওই জায়গা থেকে বলতেছে তোমাদের একটু পরে পুলিশ আসবে, পুলিশ এসে তোমাদের ফিঙ্গার নিবে, স্লোভেনিয়া ক্যাম্পে ফিঙ্গার নিবে। তোমরা যদি ইতালি যাইতে চাও তাহলে আজকে যাইতে হবে, পুলিশ এনে যদি ফিঙ্গার নাই তাহলে তোমাদের এইখানে থাকতে হবে। এখন আমরা তো আর সবাই তো ইতালি যাবো, এখন তো কেউ থাকবো না, কারণ সবাই যার মতো রেডি হন, আমরা সবাই বেরিয়ে গেলাম। কারণ আমরা আবার কি মানে আমাদের এজেন্ট বলছে তোমরা যতদিন আসো, আমার কি 4-5 যারা আসো তোমরা আলাদা হবে, কারণ একসাথে সবাই গেলে, কারণ স্লোভেনিয়াতে পুলিশ প্রোটোকল তো অনেক কড়া, ওরা সবাই দেখলে আবার তোমাদের ক্যাম্পে নিয়ে তো রিক্স হয়ে যায়, তোমরা 4-5 জন করে একসাথে যাও। পরে আমরা 4 জন গেছিলাম, আমরা 4 জন যে আসছিলাম সাইপ্রাস থেকে, ওই 4 জনই আলাদা হইয়া পরবর্তীতে ওই জায়গা থেকে গেলাম। বাসে করে গেছি, বাসে করে জেনে একবারে ওই বড়িজিয়া বর্ডারে নামছি। বর্ডার থেকে পরে আমাদের এজেন্ট ফোন দিয়ে বলতেছে একটা লোকেশন দিয়ে দিচ্ছে, একবারে ইতালি ঢুকার যে এন্ট্রেন্স, ওই জায়গায় গেছি। যাওয়ার পরে দেখলাম একটা তার কাটার একটা বেড়ার মতো, ওই জায়গাতে সবাই পাড়ি এনে গর্জিয়া দিকে পরবর্তীতে একটা ট্রেন নিয়ে পুরাটোরে এই আমার কাহিনী। এখন কথা হচ্ছে যে আপনি সার্বিয়া যে এন্ট্রি করলেন, মানে ইমিগ্রেশনে কোনো সমস্যা না? ইমিগ্রেশন কন্ট্যাক্ট ছিল, কন্ট্যাক্ট থাকলে কোনো সমস্যা নেই। কন্ট্যাক্ট যদি না থাকে তোমার একদিন জেল কাটায় তোমার সাইপ্রাস পাঠিয়ে দিবে, অথবা তুমি যে জায়গা থেকে আসছো ওই জায়গায় পাঠিয়ে দিবে। এইটা যদি তোমার পাঠিয়ে দেয়, একবার যদি তুমি ডিপোর্ট খেয়ে যাও, তোমার সুন্দর করে যে দেশে গেছো ওই দেশের ইমিগ্রেশন তোমার আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে, মানে তুমি যে দেশ থেকে আসছো এই দেশে পাঠিয়ে দিবে। এটা একটা বড় সমস্যা, রিস্ক নিয়ে আসতে হবে। আর হচ্ছে যে সার্বিয়া থেকে যে বসনিয়া ঢুকছেন, এটা কতক্ষণ সময়, আর গাড়ির মাধ্যমে তো ঢুকছেন? সার্বিয়া থেকে বসনিয়া আসতে বেশিক্ষণ লাগে না, 8 ঘন্টার মতো লাগছে আর কি। বাসে কন্ট্যাক্ট ছিল আমাদের, কিন্তু আমি কিন্তু একবারে আমাদের যে কার্ড ছিল ওই কার্ড দিয়ে আমরা বসনিয়াও একবারে লিগাল আর কি এন্ট্রি নিয়েছি। আমাদের হ্যাঁ একসাথে ইমিগ্রেশন। আর সার্বিয়া থেকে বসনিয়া ঢোকার পর বসনিয়ার জঙ্গলে কয় ঘন্টা লাগছে? বসনিয়ার জঙ্গলে ওই যে বললাম তো 5টা দিকে রওনা ছিলাম, সকাল 5টার সময় গাড়ি তুলছি, 12 ঘন্টা মধ্যে ভাড়া লাগছে। আর অবস্থা খারাপ ভাই, এই কথা সারা জীবন মনে থাকবো আর কি। যারা আইবার চাই তাদের জন্য কিছু বললেন? এখন আমি সবাইকে সাজেস্ট করবো এই সময় না আসার জন্য আর কি, মানে উইন্টারটা চলে গেলে সামারে বলতে এপ্রিলের পর থেকে আর কি, এপ্রিলের পর থেকে আসা ট্রাই করবেন, কারণ এর মধ্যে বসনিয়ার জঙ্গলের অবস্থা ভয়াবহ, পানি বাড়তেছে প্রত্যেকদিন বৃষ্টি হইতেছে, আর এত শীত আর বরফ তো গলতেছেই প্রত্যেকদিন। এর জন্য সাজেস্ট করবো সামারে আসার জন্য। যাই হোক, এই ছিল সামির ভাইয়ের ঘটনা এবং তার জীবনের অনেক বড় একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।